সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটাতে তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো পাবে, আর পরের ভিডিওতে তোমরা 3 নম্বর এবং বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো পাবে। আর যদি এর পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আর এর আগে আমরা রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের কোশ্চেনগুলো আপলোড করেছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসতে পারো। তো দেখো, আজকের যে ফার্স্ট কোশ্চেন সেটা কি বলছে যে পাতলা প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ ছোট হলে আলোকরশ্মির চ্যুতি আপতন কোণের উপর নির্ভর করে না, এটা প্রমাণ করতে বলেছে। বা দেখাও যে পাতলা প্রিজমের মধ্য দিয়ে আলো গমন করলে চ্যুতি কোণ কত হয়, ডেল্টা ইজিক্যাল টু মিউ মাইনাস 1। দেখো, তোমাদের এখানে একটা ছবি আমি আগে থেকে এঁকে রেখেছি পাতলা প্রিজমের ক্ষেত্রে। এখানে আপতন কোণটা কত, I1। প্রথম যে প্রতিসরণ কোণ সেটা R1, দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণটা R2, আর প্রতিসরণ কোণটা I2, ঠিক আছে। এবারে দেখো যে এটা তো প্রিজম, ঠিক আছে। এবারে প্রিজমের প্রতিসরাঙ্ক যদি আমি মিউ ধরে নিই, ঠিক আছে, তাহলে আমি কি করলাম যে প্রিজমের প্রতিসরাঙ্কটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক কত না হচ্ছে মিউ, ঠিক আছে। আর বাইরে তো বায়ু মাধ্যম রয়েছে, তার মানে ওর প্রতিসরাঙ্ক কত হবে, ওর প্রতিসরাঙ্ক হবে কত না হচ্ছে 1, ঠিক আছে। এবারে দেখো নেক্সট যদি আমরা বলি যে কিভাবে করব, দেখো প্রথম কথা প্রিজমের প্রতিসরাঙ্ক আমি মিউ ধরেছি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, আমি এখান থেকে লিখতে পারবো মিউ ইজিক্যাল টু সাইন I1 ডিভাইডেড বাই কত না সাইন হচ্ছে R1, ঠিক আছে। লিখতে পারি, আমি স্নেলের সূত্র প্রয়োগ করলে আমি এটা লিখতেই পারি, ঠিক আছে। নেক্সট যেটা করবো আমি সেটা কি না সাইন I1 বাই R1, যেহেতু পাতলা I1 R1 এর মান খুব ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হলে সাইন I1 এর ভ্যালুটা I1 হয়ে যাবে, আর সাইন R1 এর ভ্যালুটা R1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে যদি আমি কণাকণি গুণ করি I1 সমান কত পেলাম, মিউ ইন্টু R1 পেলাম, ঠিক আছে। সিমিলারলি একই রকমভাবে মিউ ইজিক্যাল টু সাইন কত হবে না I2 বাই কত হবে সাইন R2, কারণ হচ্ছে এই পোর্শনটার কথা বলা হচ্ছে। সিমিলারলি এটা I2 বাই কত হবে, R2 হবে। তার মানে এখান থেকে I2 সমান আমি কত পাবো না মিউ ইন্টু R2 পেয়ে যাবো, ঠিক আছে। এবারে দেখো রশ্মির চ্যুতি কী করে বের করানো যায়। দেখো রশ্মির চ্যুতির যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস কী হয় A, ঠিক আছে। এবারে দেখো I1 এর ভ্যালু কত বেরিয়েছে, মিউ R1, তাহলে মিউ R1 প্লাস কত না মিউ R2 মাইনাস কত হবে A। তার মানে দেখো মিউ যদি আমি এখান থেকে কমন নিই কত পাবো, R1 প্লাস R2 মাইনাস A হয়ে যাবে। এবারে মিউ ইন্টু R1 প্লাস R2 মানেই কত হয়, প্রিজমের কোণ, ঠিক আছে, A হবে, মাইনাস কত আছে A, তাহলে এখান থেকে যদি A কমন নিই কত থাকবে, মিউ মাইনাস 1 থাকবে। দেখো এখানটাতে I এর কোনো টার্ম নেই, অর্থাৎ প্রিজমের আপতন কোণের উপরে নির্ভর করবে না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, সমতল দর্পণের তুলনায় পূর্ণ প্রতিফলক প্রিজমের দুটি সুবিধা লেখো, অথবা সমতল দর্পণ অপেক্ষা পূর্ণ প্রতিফলক প্রিজম বেশি উপযোগী কেন। দেখো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে প্রিজমে আলোর তীব্রতার কোনো ক্ষতি হয় না, ফলে গঠিত প্রতিবিম্ব সমতল দর্পণের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়, ঠিক আছে। মানে সমতল দর্পণের ক্ষেত্রে কি হবে, যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বের উজ্জ্বলতা কিছুটা হলেও কমে যায়, কিন্তু পূর্ণ প্রতিফলক তলের ক্ষেত্রে যেহেতু আলো শোষিত হয় না তাই তার উজ্জ্বলতারও পরিবর্তন ঘটে না। সেকেন্ড কোশ্চেন যেটা বলছিল সমতল দর্পণ অপেক্ষা পূর্ণ প্রতিফলক প্রিজম বেশি উপযোগী কেন, ঠিক আছে। দেখো এখানে আরেকটা রকমভাবে লিখে দিয়েছি আমি যে প্রিজমের প্রতিফলক তলগুলির ওপর কোনো ধাতব প্রলেপ থাকে না, যার ফলে প্রিজমের প্রতিফলক তলগুলি সহজে নষ্ট হয় না, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন বলছে আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। এগুলো তো জানো তোমরা, প্রথম সূত্র কী হয়, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। আর যেটা স্নেলের সূত্র বা দ্বিতীয় সূত্র কি, যে দুটো মাধ্যমের মধ্যে যদি নির্দিষ্ট কোনো বর্ণের আলো নেই আমি, তাহলে আপাতন কোণের সাইনের মান, ঠিক আছে, আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের মান কি হয়, ধ্রুবক হয়, অনুপাতটা ধ্রুবক হয়। মানে এটা সেই গাণিতিক গ্রুপ তোমরা লিখতে সাইন I বাই কত না সাইন R ইজিক্যাল টু কত মিউ লিখতাম কনস্ট্যান্ট, এটাকে আমরা প্রতিসরাঙ্ক বলতাম, ঠিক আছে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে কি বলছে। 4 দাগের কোশ্চেন বলছে যে একটি বলছে একটি সমান্তরাল কাঁচফলকের ক্ষমতা কত, ঠিক আছে। একটা সমান্তরাল কাঁচফলকের ক্ষমতা কত হবে, 0 হবে। কারণ কেন 0 হয় বলো তো, 0 হয় যে দেখো ফর্মুলা যেটা হয় P ইজিক্যাল টু 1/f, ঠিক আছে।
এটা যখন লেন্স পড়ানো হবে তখন বুঝতে পারবে। দেখো পিটা হচ্ছে পাওয়ার আর এফটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। এবারে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে এফের ভ্যালুটা কী হবে, এফের ভ্যালুটা অসীম হয় বা ইনফাইনাইট হয়, যার ফলে পি এর মানটা কত হয়ে যায় না 0 হয়ে যায়, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই যে পাওয়ারের কথা বলা হচ্ছে না, এই যে ক্ষমতা, এই ক্ষমতার ইউনিটটা কী হয় ডায়োপ্টার। পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে প্রায় সময়, লেন্সের ক্ষমতার একক বা পাওয়ারের একক কি না ডায়োপ্টার, ঠিক আছে। নেক্সট দাও কি বলছে, পরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে সমান্তরাল কাচের স্ল্যাবের ফোকাস দৈর্ঘ্য কত। দেখো ফোকাস দৈর্ঘ্য যে অসীম, আমি বলেছিলাম এখানে ফোকাস দৈর্ঘ্যটা অসীম হয়। পরে বলছে আলোকীয় তন্তুতে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়। আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগানো হয়, ঠিক আছে, এই যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর হীরা চকচকে দেখায় আলোর কোন ঘটনার সঙ্গে, এটাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই দেখায়, ঠিক আছে। চলে আসবো দেখো 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন যেটা আমাদেরকে বলছে সেটা কি দেখো, 6 দাগের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে 3 ধরনের আলো রেখেছে, ঠিক আছে। দেখো লাল, বেগুনি ও সবুজ বর্ণের অক্ষরের উপরে একটি সমতল কাঁচ ফলক রাখা হলো। কোন অক্ষরটা সবচেয়ে কম উপরে উঠবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো কোন অক্ষর যদি সবথেকে কম উপরে উঠবে সেটা যদি আমরা বলি, তাহলে দেখো আমাদেরকে এখানে যে আপাত প্রতিসরণের যে ঘটনাটা হয় সেই ঘটনাটা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আপাত প্রতিসরণের যে ঘটনাটা হয় সেটা কি, তাহলে সেটা যদি আমরা আগে জানি তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো। সেটা তাহলে কি, সেটা হচ্ছে যে আপাত প্রতিসরণ, ঠিক আছে, আপাত প্রতিসরণ, ঠিক আছে, আপাত প্রতিসরণ এক্স লিখলাম, এক্স সমান হয় ডি ইন্টু 1 মাইনাস 1 বাই কত না হচ্ছে মিউ, ঠিক আছে, ডি ইন্টু 1 বাই 1 মাইনাস মিউ। এবারে ডিটা কি, ডিটা তো হচ্ছে ডেপথ, ঠিক আছে, বা গভীরতা যাকে আমরা বলছিলাম, আর মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে, মিউটা কি বললাম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে মিউটা যদি প্রতিসরাঙ্ক হয়ে যায়, এবার যদি প্রত্যেকটা বর্ণের কথা আমরা বলি, তাহলে লাল আলোর যে প্রতিসরাঙ্কটা, ঠিক আছে, তার চাইতে সবুজ আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়, তার চাইতে আবার বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মিউ এর মান যার ক্ষেত্রে কম হবে, দেখো মিউ এর মান কম মানে এই 1 বাই মিউ এর মান কী হবে বেশি হবে, বেশি হওয়া মানে এক্সের মানটা কী হয়ে যাবে কমে যাবে, তার মানে এক্সের মানটা তার ক্ষেত্রে কী হবে কম হবে, ঠিক আছে। সিমিলারলি যার ক্ষেত্রে মিউ এর মানটা বেশি হবে তার মানে এই ভ্যালুটা কমে যাবে, তাহলে কম বাদ যাবে, যার ফলে এক্সের ভ্যালুটাও কী হবে বেশি হবে। এবারে দেখো যেটা আমাদেরকে বলেছে কোন অক্ষরটা সবচেয়ে কম উপরে উঠবে, যার এক্সের মান কম হবে সেই কম উপরে উঠবে। তার মানে এক্সের মান কার ক্ষেত্রে কম হবে, যার ক্ষেত্রে মিউ এর মান কম, তার মানে লাল আলোর ক্ষেত্রে কী হবে ওটাই হচ্ছে সবথেকে কম উপরে উঠবে। আর বেগুনি যেটা ছিল ভায়োলেটটা, সেটা সবথেকে কী হবে, সেটা সবথেকে বেশি উপরে উঠবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে আলোকবাহী তন্তুর মূল কার্যনীতিটি লেখো। অনুরূপ প্রশ্ন কি বলেছে, একটি বাঁকানো আলোকবাহী তন্তুর মধ্য দিয়ে আলো কিভাবে গমন করে চিত্রসহ আলোচনা করো। দেখো আলোকবাহী তন্তুর মূলনীতি আমরা জানি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে, বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কিভাবে কাজ করে দেখো ঘটনাটা এখানে লেখা আছে, সেই সংকট কোণের চাইতে বেশি পড়ে, যার ফলে ওরা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে। এটা তোমাদের বইতেও আছে, এখানেও লিখে দিয়েছি, পড়তে পারো, ঠিক আছে। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে, মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্য দিয়ে ডি দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। তাহলে কত লাগবে, মিউ ইন্টু ডি বাই কত হবে সি হবে, ঠিক আছে, মিউ ইন্টু ডি বাই সি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক কি। তাহলে দেখো এই সম্পর্কটা তো আমরা জানি, সম্পর্কটা হচ্ছে সাইন থিটা সি ইজিক্যাল টু কত 1 বাই মিউ, ঠিক আছে, যেখানে থিটা সিটা হচ্ছে কি সংকট কোণ, থিটা সিটা কি না হচ্ছে সংকট কোণ, আর মিউটা তো আমরা জানি কি মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক হবে ঘন মাধ্যমে, ঠিক আছে, প্রতিসরাঙ্ক, বোঝা গেল, ঠিক আছে। নেক্সট দেখো বলছে এটা মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন করবে। দেখো ফোকাস দৈর্ঘ্যের কোনো প্রকার পরিবর্তন হবে না, কারণ অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র দর্পণের বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, অর্থাৎ যে মাধ্যমে ডোবানো আছে তার প্রতিসরাঙ্কের উপর এটা নির্ভর করে না। আর আমরা জানি ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটা হয় এফ সমান আর বাই 2 হয়, বা আর সমান 2 ইন্টু কি হয় এফ হয়, যেখানে এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর আরটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। চলে আসবো দেখো 10 দাগে
পাশে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং গতির মধ্যে কোনটি আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে? দেখো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে আলোর প্রতিসরণের সময় কি থাকে, অপরিবর্তিত থাকে। নেক্সট বিদ্যাকে যে কোশ্চেনটা বলছে, কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের সময় কোন বর্ণের আলোর জন্য সংকট কোণ সবচেয়ে কম হবে? দেখো বেগুনি বর্ণের আলোর জন্য সংকট কোণ সবচেয়ে কম হবে। কারণ দেখো আমরা কি জানি, আমরা জানি যে সাইন থিটা সি ইজিক্যাল টু কত হয়, 1/μ হয়, ঠিক আছে। এবারে দেখো মিউ এর মান যত তোমার হচ্ছে বেশি হবে, তত এই সাইন থিটা সির ভ্যালু কী হবে, কম হবে, তাই না? তাহলে মিউ এর মান বেগুনির জন্য সব থেকে বেশি হয়, তার মানে বেগুনি বর্ণের জন্য হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 11 দাগের যে কোশ্চেন বলছে যে একটি আলোক রশ্মি স্বচ্ছ ধাতুর একটি স্ল্যাবের ওপর আপতিত হয়ে পৃষ্ঠ থেকে আংশিকভাবে প্রতিফলিত ও স্ল্যাবের মধ্য দিয়ে আংশিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রতিফলিত ও প্রতিষ্ঠিত রশ্মিগুলি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। স্ল্যাবে আপতিত রশ্মিগুলো অভিলম্বের সঙ্গে আই কোণ তৈরি করে। স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এটা ব্রুস্টারের সূত্র থেকে দিয়েছি, ঠিক আছে। দেখো এই যেখানে লিখে দিয়েছি যে বুস্টারের সূত্র অনুসারে কোনো আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের ওপর এমনভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর লম্ব হয়, তখন আপাতন কোণকে ব্রুস্টার কোণ বলা হয়, ঠিক আছে। আর এর ক্ষেত্রে এই যে আই প্লাস আর ইজিক্যাল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এবারে বুস্টারের সূত্র অনুযায়ী স্ল্যাবের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ, আপাতন কোণ আই দেওয়া আছে, তাহলে এই যে মিউটা হবে সেটা ট্যান আই এর সঙ্গে সমান হয়, ট্যানজেন্টের সঙ্গে। তাহলে ওই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের প্রতিসরাঙ্কটা আপাতন কোণের ট্যানজেন্টের সঙ্গে কি হয়ে যায়, সমান হয়ে যায়, ঠিক আছে। তার মানে দেখো এখানে যে কোশ্চেনটা বলছিল যে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, না সেটা হচ্ছে ট্যান আই। এবারে বলছে দেখো পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে? দেখো পূর্ণ প্রতিফলক প্রিজম হলো একটি সমকোণী সমদ্বিবাহু প্রিজম, যা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির উপর নির্ভর করে। এখানে আলোক রশ্মির গতিপথ 90 ডিগ্রি বা 180 ডিগ্রি পরিবর্তন করতে ব্যবহৃত হয়। দেখো এটা তো কি বলছে যে হচ্ছে লম্বভাবে পূর্ণ প্রতিফলক প্রিজম, তাই না? তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম হচ্ছে ছবিটা কেমন হয়, না ছবিটা হচ্ছে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মানে এইরকম ধরনের একটা হচ্ছে কি নেবে তুমি, প্রিজম নেবে, ঠিক আছে। এখানে তুমি আলোক রশ্মি পাঠাবে, কি হবে, এইভাবে আলোক রশ্মিটা যাবে, গিয়ে কি হবে, এখান থেকে গিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে দর্পণে পেছনে হচ্ছে মানে এই পাশে হচ্ছে, এই পাশে যদি তুমি অবজেক্ট বা বস্তু রাখো, এই পাশে তুমি প্রতিবিম্ব বা ইমেজ কিন্তু পাবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা তারপরে কোশ্চেন বলছে দেখো পূর্ণ প্রতিফলক প্রিজমে যে কোনো ক্ষুদ্রতর পৃষ্ঠের ওপর আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে রশ্মির চ্যুতিকোণ কত হবে? রশ্মির চ্যুতিকোণ কত হবে? 90 ডিগ্রি। কারণ ছবিতেই দেখতে পাচ্ছ এই তো 90 ডিগ্রি, কারণ রশ্মিটা এখান থেকে যাওয়ার কথা ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কারণ চ্যুতিকোণ কাকে বলে? যে রশ্মিটা যে পথে যাচ্ছিল তার পরিবর্তে যে পথে গেছে তাদের মধ্যবর্তী কোণকেই চ্যুতিকোণ বা ডেভিয়েশন অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। নেক্সট দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, 13 দাগের কোশ্চেন বলছে যে একটি আলোক রশ্মি আলোকীয় ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, মাধ্যম দুটির সংকট কোণ থিটা সি হলে রশ্মিটির সর্বাধিক চ্যুতি কত হবে? দেখো আলোক রশ্মি কী করেছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, তাহলে ছবিটা যদি আমি আঁকি তাহলে কেমনভাবে ছবিটা আসবে? ধরো এই হচ্ছে আমার বিভেদ তল, আচ্ছা এটা হচ্ছে আমার ঘনমাধ্যম, আর নিচেটা কি হচ্ছে না আমার লঘু মাধ্যম। এবারে আমরা জানি কি যে ঘনমাধ্যমে যে কোণটায় পড়বে, এই ঘনমাধ্যমে যে কোণটায় পড়বে, ঠিক আছে, ধরো এখান থেকে আমি এঁকে দিচ্ছি, ঘনমাধ্যমে যে কোণটায় পড়বে সেটাকে আমি আই মনে করলাম, আর এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমি কি মনে করলাম, আর মনে করলাম, ঠিক আছে। ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক আমি মিউ 1 মনে করছি, লঘু মাধ্যমের আমি মিউ 2 মনে করছি, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো যে আই এর ভ্যালুটা কার সঙ্গে সমান হবে, থিটা সির সঙ্গে সমান হবে, তার মানে আর এর ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে যদি এটা থিটা সি কোণে পড়ে, ঠিক আছে, মানে ছবিটাতে আরেকবার আঁকি, এইভাবে ছবিটা আসবে। ধরো মনে করো এখানে এটা থিটা সি কোণেই পড়েছে, ঠিক আছে। থিটা সি কোণে যদি এখানে পড়ে তাহলে রশ্মিটা কীভাবে বেরোবে, এইভাবে বেরিয়ে যাবে। তার মানে চ্যুতিকোণ কতটা হচ্ছে, এদিকে বাড়িয়ে দাও, তাহলে এই যে এইটা চ্যুতিকোণ ডেল্টা হবে। তার মানে ডেল্টা ইজিক্যাল টু কত হবে, পুরোটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিতে হবে, এই কোণটার মান কত, এটা থিটা সি হলে এটাও থিটা সি হবে, তার মানে 90 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে, থিটা সি হয়ে যাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, আলোর প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্রটি নির্ণয় করো। দেখো প্রতিফলনের সূত্র থেকে প্রতিসরণের, আচ্ছা প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র বের করতে বলেছি। দেখো প্রতিসরণের সূত্র কী ছিল, স্নেলের সূত্র, মানে সেকেন্ড যে লটা ছিল সেই লটার কথা আমরা বলছি, ঠিক আছে। সেই লটার কথা যদি বলি, দেখো হ্যাঁ সেই লটার কথা যদি বলা হয় তাহলে আমরা কি জানি যে সাইন আই বাই হচ্ছে সাইন আর ইজিক্যাল টু কত, কনস্ট্যান্ট বা মিউ। তার মানে এখান থেকে দেখো আমি লিখতে পারি
যে সাইন আই, ঠিক আছে, ইজিক্যাল টু কত হবে, সাইন আর গুণিত কত হয়ে যাবে, মিউ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই মিউটাকে যদি আমি বায়ু মাধ্যমের জন্য ধরে নিই, ঠিক আছে, কারণ প্রতিফলন মানে কি, যে মাধ্যম থেকে যাবে রশ্মিটা সেই মাধ্যমেই পুনরায় রিটার্ন করবে, ঠিক আছে। তার মানে মিউ এর ভ্যালু তো আমি 1 ধরে নেবো। তার মানে দেখো সাইন আই ইজিক্যাল টু কত বেরোবে, সাইন আর বেরোবে। তার মানে এখান থেকে আই ইজিক্যাল টু কত পাবো, আর পাবো। দেখো এটাই তোমার প্রতিফলনের সূত্র, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হতে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেন। কি বলছে, প্রমাণ করো যে ঘনতর মাধ্যম থেকে অপেক্ষাকৃত লঘু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে। এটা কিভাবে প্রমাণ করব, দেখো এটা যদি আমরা প্রমাণ করতে চাই, মনে করো আমার কাছে হচ্ছে এরকম একটা বিভেদ তল আছে, ঠিক আছে, এরকম একটা বিভেদ তল আছে। এবারে এটা ধরো মনে করো আমার অভিলম্ব, ঠিক আছে। এবার রশ্মিটা কি করছে, রশ্মিটা এভাবে পড়েছে, এটা আচ্ছা আমি লিখে দিই, এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে কি না লঘু মাধ্যম, ঠিক আছে, ঘন আর লঘু মাধ্যম। এবারে ঘন মাধ্যম থেকে আলোটা গিয়ে পড়েছে, ঠিক আছে, ছবিটা একটু ভালোভাবে আঁকি। ঘন মাধ্যম থেকে মনে করো এভাবে আলোটা এসে পড়েছে, ধরো আই কোণে পড়েছে, ঠিক আছে। এখান থেকে লঘু মাধ্যমে কি আমরা জানি দূরের দিকে সরে যায়, এটা ধরো আর, ঠিক আছে। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি মিউ 1 মনে করলাম, লঘু মাধ্যমের আমি মিউ 2 মনে করলাম, ঠিক আছে। তাহলে ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের কথা যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে কিভাবে এটা প্রমাণ করা যেতে পারে, দেখো এই প্রমাণটা যদি এভাবে আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করব সেটা হচ্ছে স্নেলের সূত্র, ঠিক আছে। স্নেলের সূত্র যদি বসাই তাহলে কি বসাতে পারবো না, মিউ 1 সাইন I1 ইজিক্যাল টু কত হবে, মিউ 2 সাইন হচ্ছে I2 হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, দেখো সাইন I1 ডিভাইডেড বাই সাইন I2, ঠিক আছে। আচ্ছা এটাকে I1 মনে করে নাও, এটাকে I2 মনে করে নাও, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো না, মিউ 2 বাই হচ্ছে মিউ 1। এবারে দেখো মিউ 2টা কার, ঘন মাধ্যমে, মিউ 2টা হচ্ছে লঘু মাধ্যমের আর মিউ 1টা কি ঘন মাধ্যমের, ঠিক আছে। এবারে মিউ 2টা যেহেতু হচ্ছে লঘু মাধ্যমের, তাহলে মিউ 2র যে মানটা হবে তার মানটা মিউ 1-এর চাইতে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি সাইন I1 বাই কত না হচ্ছে সাইন I2, ঠিক আছে। মিউ 2র মান কি, মিউ 2র মান ছোট আর মিউ 1-এর মান বড়। তার মানে এটার মান 1-এর চাইতে কি আসবে, ছোট আসবে, তাই না। 1-এর চাইতে কি আসবে, ছোট আসবে, ঠিক আছে। এবারে 1-এর চাইতে যদি ছোট আসে, ঠিক আছে, 1-এর চাইতে যদি ছোট আসে, তার মানে আমি গ্রেটার দেন কি লিখতে পারি, 1 লিখতে পারি, ঠিক আছে। গ্রেটার দেন 1 লিখে দেওয়া মানে আমি এখান থেকে কি পাবো না, সাইন আই গ্রেটার দেন কি পাবো, I1 গ্রেটার দেন কি পাবো, সাইন I2 পাবো, ঠিক আছে। তার মানে I1-এর ভ্যালুটা গ্রেটার দেন কি হবে, I2 হবে। এবার I2-র মান বেশি মানে কি, লঘু মাধ্যমে ওটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। চলে আসবো দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 16 দাগের কোশ্চেন, তাই না। 16 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে একটি জলের ভেতরে জলের ভেতর খাড়াভাবে ওপরের, জলের ভেতরে ভেতর একটি মাছ জলের ভেতর খাড়াভাবে ওপরের দিকে উঠছে। মাছটিকে দেখে একটি মাছরাঙা বায়ুতে খাড়া নিচের দিকে ঝাঁপ দিচ্ছে। জলের প্রতিসরাঙ্ক আমাকে মিউ বলে দিয়েছে, মাছের বেগ ভি বলেছে, মাছের বেগ কত বলেছে ইউ। তাহলে মাছরাঙা কত বেগে, মাছরাঙায় কত বেগে নামতে দেখবে, মাছরাঙা মাছকে কত বেগে ওপরে উঠতে দেখবে, ওটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো এটা কিভাবে করতে পারি, মনে করো যে এই হচ্ছে আমার হচ্ছে জলতলের উচ্চতা, ঠিক আছে। নিচে কি আছে, এখানে ধরো মাছ আছে, ঠিক আছে, আর উপরে কে আছে, মাছরাঙা অর্থাৎ পাখিটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি মনে করছি যে জলের প্রতিসরাঙ্ক কত, মিউ, ঠিক আছে। তার মানে আমি এখানে মিউ সমান কি লিখতে পারি, মিউ সমান লিখতে পারি যে আপাত গভীরতা বাই হচ্ছে প্রকৃত গভীরতা, ঠিক আছে। তার মানে আপাত গভীরতা বাই কি হয় না, বাই হচ্ছে প্রকৃত গভীরতা হয়, ঠিক আছে। বাই হচ্ছে প্রকৃত গভীরতা, আপাত গভীরতা ডিভাইডেড বাই প্রকৃত গভীরতা। এবারে আপাত গভীরতা তো আমাকে বের করতে হবে, তার মানে আপাত গভীরতাটা আমি আপাত গভীরতা লিখে ফেললাম, ঠিক আছে, আপাত গভীরতা। আচ্ছা প্রকৃত গভীরতা কত না, প্রকৃত গভীরতা কীভাবে বের করতে পারবো, দেখো প্রকৃত গভীরতা আমি মনে করছি যে পাখিটা এরকম একটা জায়গায় আছে, এখান থেকে যে পাখিটার ক্ষেত্রে, ঠিক আছে, প্রকৃত গভীরতাটা কত না হচ্ছে ওয়াই। এখান থেকে যে এই যে জলের যে ডিস্টেন্সটা সেটাকে আমি কি মনে করছি না ওয়াই মনে করছি, ঠিক আছে। তার মানে প্রকৃত গভীরতা আমার কত হয়ে গেল না ওয়াই হয়ে গেল, ঠিক আছে।
এবারে মাছটির জন্য পাখিটার আপাত উচ্চতা কত হবে? না দেখো, এর নিচে ধরো মাছটা মনে করো এক্স গভীরতায় আছে, ঠিক আছে? তাহলে মাছটির জন্য পাখিটার আপাত উচ্চতা, ঠিক আছে? পাখির আপাত উচ্চতা, পাখির আপাত উচ্চতা, ঠিক আছে? পাখির আপাত উচ্চতা কত হবে? না ইউ ইন্টু কত হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? এবারে মাছ ও পাখির মধ্যে যে দূরত্ব হবে সে এইচ সমান কত হবে? না এক্স প্লাস হচ্ছে ইউ ইন্টু ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ইউ ইন্টু ওয়াই। এবার উভয় পক্ষকে যদি আমি অবকলন করে দিই তাহলে কি পাবো? না ডিএইচ বাই ডিটি ইজিক্যাল টু ডিএক্স ডিটি প্লাস কত হবে? না মিউ তো থাকলো, এটা হচ্ছে মিউ, ঠিক আছে? ইউ নয়, মিউ, মিউ ইন্টু ডি ওয়াই ডিটি থাকবে, ঠিক আছে? ডি ওয়াই ডিটি, ঠিক আছে? এবারে দেখো এই ডিএক্স ডিটি ডিএইচ ডিটিটা কি? ডিএইচ ডিটিটা হচ্ছে মাছরাঙা পাখিটা দেখবে যে হচ্ছে মাছটা দেখবে যে মাছরাঙাটা কত গতিবেগে আসছে, মানে কোনটা দেখতে বের করছি? এটা মাছরাঙা মাছকে কত গতিবেগে উপরে উঠতে দেখবে সেটা বলছি, ঠিক আছে? তাহলে ডিএইচ বাই ডিটি কী বললাম? এটা হচ্ছে মাছরাঙাটা, ঠিক আছে? মাছটা মাছরাঙাকে কতটা গতিবেগে তার দিকে আসছে সেটা দেখবে, ঠিক আছে? তার মানে এই যে মাছরাঙা কত বেগে না মাছরাঙাকে কত বেগে নামতে দেখবে, এটা ফার্স্টেরটা বের করানো হচ্ছে, ঠিক আছে? তার মানে এটাকে যদি আমি ধরো সাপোজ এটাকে আমি মনে করো এ মনে করছি, ঠিক আছে? তাহলে এ ইজিক্যাল টু, এটাকে আমি এ মনে করছি, তাহলে এ ইজিক্যাল টু ডিএক্স ডিটিটা কি? ডিএক্স ডিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছের হচ্ছে বেগ, তাহলে মাছের বেগ কত দেওয়া আছে? না হচ্ছে ভি দেওয়া আছে, তাহলে এর জায়গায় কত বসিয়ে দেবো? ভি প্লাস মিউ ইন্টু ডিওয়াই ডিটিটা কি? না ডিওয়াই ডিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছরাঙার বেগ, মাছরাঙার বেগ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে, তাহলে এর সমান কত বেরিয়ে যাবে? ভি প্লাস মিউ ইন্টু ইউ বেরিয়ে যাবে, ঠিক আছে? এই গতিবেগটাই দেখবে কি মাছরাঙা হচ্ছে মাছরাঙাকে কত বেগে নামতে দেখবে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে যেটা বলছে যে হচ্ছে মাছরাঙা মাছকে কত বেগে উঠতে দেখবে, এটার জন্য তোমাকে কি করতে হবে? এটার রিভার্স যেটা হয় সেটা লাগাতে হবে, ঠিক আছে? তার মানে দেখো পাখির আপাত গভীরতা যা ছিল সবই তো সেম থাকবে, ঠিক আছে? এবারে এটা আমি পাখির জন্য ধরছিলাম, কারণ হচ্ছে আমি পাখির দিক থেকে দেখছিলাম, ঠিক আছে? এবারে আমাকে যেহেতু আমি মাছরাঙার বেগটা বের করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে এবারে যেটা করব সেটা হচ্ছে মাছরাঙা মাছকে কতটা গতিবেগে দেখবে সেটা বের করতে হবে। তার মানে এখন দেখো মিউ ইজিক্যাল টু কত হবে? না মাছের ক্ষেত্রে, ঠিক আছে, কত আছে? এক্স, আপাত গভীরতা তো থাকবে ওপরে, ঠিক আছে? আপাত গভীরতা, ঠিক আছে? ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে? না এক্স হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যে মাছের যে গভীরতাটা দেখবে সেটা কত দেখবে? না ইউ ইন্টু এক্স দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে, ঠিক আছে? ইউ ইন্টু এক্স। তার মানে এখন যে এইচটা হবে সেটা কত হবে? না ওয়াই প্লাস ইউ ইন্টু মিউ ইন্টু এক্স, ইউ বারবার বলছি, মিউ ইন্টু এক্স। অবকলন করলে ডিএইচ বাই ডিটি ইজিক্যাল টু ডি ওয়াই ডিটি প্লাস মিউ ইন্টু ডি এক্স ডিটি, ঠিক আছে? এটাই এখন কি হয়ে যাবে? না এটাকে আমি যদি বি মনে করি, এটাই এখন বি হয়ে যাবে। তাহলে বি সমান ডিওয়াই ডিটি মানে কি? ডিওয়াই ডিটি মানে হচ্ছে ওই যে তোমার মাছরাঙার বেগটা, তার মানে ইউ, ঠিক আছে? প্লাস মিউ ইন্টু এটা কত হয়ে যাবে? ভি। তাহলে একবার হবে ইউ ইন্টু মিউ প্লাস ভি, আর একবার হবে ভি প্লাস মিউ ইন্টু ইউ, ঠিক আছে? বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে কি বলছে? রশ্মি চিত্রের সাহায্যে দেখাও কিভাবে একটা প্রিজম একটা অবশীর্ষ বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে। দেখো কিভাবে দেখাতে পারবে। দেখো যদি আমি প্রিজম একটা এঁকে নিই তাহলে কিন্তু দেখানো যেতে পারে, ঠিক আছে? দেখো প্রিজম একটা এঁকে নিচ্ছি তাহলেই দেখানো সম্ভব। দেখো এই হচ্ছে প্রিজম মনে করো, ঠিক আছে? এই হচ্ছে আমি প্রিজমটা মনে করলাম, ঠিক আছে? 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যদি আমি প্রিজমটা মনে করি তার মানে এবারে এখানে আমাকে রশ্মি পাঠাতে হবে, ঠিক আছে? রশ্মিটা পাঠাবো কী করে? মনে করো যে এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এইখানে একটা কি আছে? বস্তু আছে মনে করো, ঠিক আছে? বস্তু মনে করলাম এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তু এইখানটাতে এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? এরকম একটা বস্তু আছে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এরকম যদি বস্তু থাকে তাহলে সেই বস্তুর কী হবে? একদম ওপরের প্রান্ত থেকেও হচ্ছে তোমার হচ্ছে রশ্মি বেরোবে, আর একদম নিচের প্রান্ত থেকেও কী হবে? রশ্মি যাবে। এবারে যখনই এই প্রিজমের ভেতর দিয়ে যাবে তখনই তার কি ঘটবে? পূর্ণ প্রতিফলন ঘটবে, অর্থাৎ সেক্ষেত্রে তার হচ্ছে যে কোণটা চলে আসবে সেই কোণের মানটা কত ডিগ্রি হয়ে যাবে? বিচ্যুতিটা 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে?
তার মানে ছবিটা কেমন হবে? দেখো ছবিটা হবে এইভাবে। দেখো ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। ছবিটা হবে এইভাবে। দেখো একটা রশ্মি কী হবে, এখান থেকে সোজা গিয়ে কী হবে, এরমভাবে গিয়ে এখানে পড়বে, ঠিক আছে? সিমিলারলি আর একটা হচ্ছে কী হবে, এখান থেকে গিয়ে এইভাবে পড়বে, ঠিক আছে? পড়ে গেল। পড়ার পর এখান থেকে একটা হালকা বাঁক নেবে এটা। তার মানে এখান থেকে ধরো মনে করো গিয়ে এখানে পড়লো, ঠিক আছে? এটা কি করবে, এখান থেকে গিয়ে মনে করো এরকম একটা জায়গায় গিয়ে পড়লো, ঠিক আছে? এরকম একটা জায়গায় গিয়ে পড়লো। পড়ার পরে কী হবে, এই রশ্মিটা এখান থেকে আবার এখানে যাবে, ঠিক আছে? সিমিলারলি এই রশ্মিটাও আবার এখান থেকে কী হবে, এইখানে এরকম একটা জায়গায় যাবে, ঠিক আছে? এরকম একটা জায়গায় কী করবে, যাবে। যাওয়ার পরে ঘটনা কী ঘটবে না, এখান থেকে পুনরায় এরা বাইরে বেরোবে আবার। তার মানে এখান থেকে এইভাবে বাইরে বেরোবে, ঠিক আছে? আর এখান থেকেও এটা কী হবে, এটাও এইভাবে কী হবে, বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এরা যদি এভাবে বাইরে বেরিয়ে যায়, কী হবে অ্যাকচুয়ালি ঘটনাটা, যে এখানে এরা একটা বস্তু ওই যেটা তৈরি হয়েছিল ওটাকেই আবার তৈরি করে ফেলবে। অর্থাৎ এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম কিছুটা, যেখান থেকে ওই বস্তুটাই এখানে আবার তৈরি করে ফেলবে, ঠিক আছে? দেখো বিচ্যুতি কোণ কত ডিগ্রি হয়ে গেছে, 0 ডিগ্রি হয়ে গেছে। আশা করি বোঝা গেল ছবিটা, ঠিক আছে? আলোক রশ্মির গতিপথটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে এইভাবে রশ্মিটা গেছে, গিয়ে এখান থেকে পড়বে, এখান থেকে পড়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে এখান থেকে গিয়ে, আর এটা এখান থেকে এসে এইভাবে এখান থেকে পড়বে, আর এখান থেকে বেরিয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এটা যদি AB হয়, ঠিক আছে? এটা যদি AB হয়, মনে করো এই রশ্মিটার মাথাটা এরকমভাবে উল্টো দিকে আছে, অবশীর্ষ। এখানে এসে কিন্তু এটা BA হয়ে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য এটা হচ্ছে সমশীর্ষ। এটা হচ্ছে বস্তু যদি অবশীর্ষ হয়, এটা সমশীর্ষ হবে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ লাস্ট কোশ্চেনে, 18 দাগের কোশ্চেন। কি বলছে দেখো, বলছে কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে তার উপাদানের প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান কত হতে হবে? তাহলে সমকোণী প্রিজম মানে কি, আমরা প্রতিসারক কোণ, প্রিজমের যে প্রতিসারক কোণ হয়, ঠিক আছে? প্রিজমের যে প্রতিসারক কোণটা হয়, সেই প্রতিসারক কোণটাকে আমরা কি ধরি, A ধরি। আর এই এর মানটা সবসময় > 2θc হয়, যেখানে θcটা হচ্ছে কি, θcটা হচ্ছে সংকট কোণ, ঠিক আছে? সংকট কোণ, ঠিক আছে? তাহলে এটা যদি হয়ে যায়, দেখো A > 2θc, এর মান কত, সমকোণী বলেছে, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি > 2θc। তার মানে θc লেস দেন আমি কি লিখতে পারবো, 90 ডিগ্রি বাই 2 করলে 45 ডিগ্রি হয়ে যাবে। এবারে উভয় পাশে যদি সাইন নিয়ে নিই, তাহলে সাইন θc লেস দেন কী হবে, সাইন 45 ডিগ্রি হবে, ঠিক আছে? তার মানে সাইন θc সমান আমরা কী লিখতে পারি, 1/μ লিখতে পারি। তার মানে 1/μ লেস দেন কী হবে, 1/√2। যদি উল্টে দাও, তাহলে মিউ গ্রেটার দেন কী হয়ে যাবে, √2। তার মানে মিউ বা প্রতিসরাঙ্কের যে ম্যাক্সিমাম ভ্যালুটা বা সর্বোচ্চ মানটা হবে, সেটা কত হবে না, ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে, √2 হয়ে যাবে, ঠিক আছে? বা এটা যদি ভগ্নাংশে দশমিকে লেখো 1.414, এটা হচ্ছে তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত আজ সবগুলো আমরা 2 নম্বরের কোশ্চেন কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা 3 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।